পর জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং আপনারা জানেন ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। কারণ আপনারা এটা নিশ্চয়ই জানেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ থাকতে হবে, সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন। খাদ্য মন্ত্রণালয়, আপনারা এইটা খুবই খেয়াল করছেন নিশ্চয়ই যে সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সম্প্রতি ৩টা প্রতিষ্ঠানের ৩টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিনের এই সমস্যাটা রয়েই গেছে, এটা নিয়ে একদম সমন্বিত একটা পরিকল্পনা হচ্ছে, সেটা দিয়ে আমরা আশা করি ভবিষ্যতে খুব ভালো কিছু করা যাবে। খাদ্য গুদাম সমূহের মজুদ বাড়ছে, বর্তমানে ২৩,৯৬,৭৫৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে, যা ইতিহাসে সর্বোচ্চ। নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য যে ওএমএস কার্যক্রম আছে সেটা চলছে। বর্তমানে ওএমএস কর্মসূচির আওতায় প্রতিদিন ১,১৯৫ মেট্রিক টন চাল এবং ১,৪৪৩ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। ভর্তুকি মূল্য আমরা প্রায় এই কথাটা বলি, সরকার দেশের অর্থনীতি অনেক বেশি ভালো হয়ে ওঠার আগ পর্যন্ত যে প্রান্তিক মানুষ আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে বা নানা ফর্মে সাহায্য করে যেতে চায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা, এটা বলেই মনে হলো এটা হয়তো এখন প্রবণতা হয়ে গেছে, এটা মুক্তিযোদ্ধা শব্দটার সাথে সম্ভবত বীর শব্দটার কোনো প্রয়োজন নেই। মানে মুক্তিযোদ্ধার সাথে বীর শব্দটা বিল্ট ইন আছে, মানে প্রতিটি মুক্তিযোদ্ধাই বীর না হলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারেন না। বীর মুক্তিযোদ্ধার, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। আমি একটু যদি জানিয়ে দেই, সেটা ক্যাটাগরি শহীদ মুক্তিযোদ্ধা, ক্যাটাগরি মুক্তিযোদ্ধা, এখানে আপনার বলা ধরনের মুক্তিযোদ্ধার বাধাটা। হ্যাঁ, এখানে বলছে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। মানে আমরা এই কথাটা বলছি, প্রতিটা মুক্তিযোদ্ধা যখনই আমরা বলি আমাদের একটা বীর মুক্তিযোদ্ধা বলার প্রবলেম, মাই পার্সোনাল অপিনিয়ন, এক কথাটা অনেক সময় বলতাম, সেটাই বলছি। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে? নতুন প্রজ্ঞাপন অনুযায়ী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরোত্তম খেতাবধারীরা মাসে ৩০,০০০ টাকা সম্মানী ভাতা পাবেন, উৎসব ভাতা ১০,০০০, মহান বিজয় দিবস উপলক্ষে ৫,০০০, বাংলা নববর্ষ হিসেবে ২,০০০। বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব যারা পেয়েছেন তারা ২৫,০০০ সম্মানী এবং তাদের অন্যান্য সম্মানীও বেড়েছে। নতুন হার অনুযায়ী শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩,০০০ টাকা মূল সম্মানী ভাতা, ২,০০০ টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা ৫,০০০ টাকা, উৎসব ভাতা ২৩,০০০ টাকা, বাংলা নববর্ষে ২,০০০ টাকা পাবেন। এভাবে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে ইনফ্যাক্ট সেই মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী ব্রিফিং করেছেন। আপনারা জানেন যে একটা গ্যাস সংকট আছে দেশের, একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং মাননীয় প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন অন্তত ১ সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। আমরা অন্তত এখন পর্যন্ত এই সংকটগুলোকে আগের সমস্যার সাথে অ্যাট্রিবিউট করতে পারি। আমরা আগে ক্ষেত্রে আসলে খুব ব্যবস্থা নাই বলেই এই সংকটগুলো হচ্ছে। এবং আমি আগে আপনাদেরকে একদিন জানিয়েছিলাম যে সরকার স্থলভাগে গ্যাস যে অনুসন্ধান সেটা বাড়িয়েছে, অনেক বেশি বাড়িয়েছে, আর সেটা আপনাদেরকে জানিয়েছে, এখানেও এই ডকুমেন্টেও এটা আছে। এছাড়া জ্বালানি বৃদ্ধির জন্য ৪র্থ এফএসআরইউ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মানে ওই যে এলএনজি সম্ভাবত যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া করা হয়েছে। ভোলার গ্যাস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের মূল ভূখণ্ডে আনার জন্য পাইপলাইন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আর গ্যাস খননের কথা তো আমি বলেছি। রেলপথ মন্ত্রণালয় ২০২৫-২৬ অর্থ বছরে মোট আয় করেছে ২,০৬৬ কোটি ৩৮ লাখ টাকা, ২৪-২৫ অর্থ বছরে করেছে ১,৮৪৫ কোটি টাকা, অর্থাৎ বিগত বছরের তুলনায় ২২১ কোটি টাকা
পরিণত হবে। কৃষি মন্ত্রণালয় কৃষক কার্ডের প্রি পাইলটিং এর আওতায় দেশের 8 বিভাগের 10টি জেলায় 11টি উপজেলায় 11টি কৃষি ব্লকের 20,832 জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারা দেশে 503টি উপজেলার 503টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। 26/7/2026 পর্যন্ত 6,72,000 জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। আপনারা জানেন আমাদের খুবই গুরুত্ব দেওয়া কর্মসূচিগুলোর মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড আছে। সরকার কৃষকের সাথে পাশে দাঁড়াতে চায়, তাদের নানান রকম সুবিধা, এমনকি প্রান্তিক কৃষকদেরকে ফিনান্সিয়াল সাহায্য দেওয়া হবে। একই সাথে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণে অর্থ বছর সরকার এর মধ্যে পণ্য রপ্তানির জন্য 55.2 এবং উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। শিল্প মন্ত্রণালয় সরকার মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো প্রায় 440 কোটি টাকার বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এটি একটু জরুরি। আমাদের এই সরকার দায়িত্বে আসার পর থেকে কর্মসংস্থানের কথা রিপিটেডলি বলেছে। সিম্পল বাংলাদেশে যদি একটা সমস্যার কথা কাউকে বলতে বলা হয়, আমার মনে হয় সবাই এক বাক্যে কর্মসংস্থানের কথাই বলবেন। ওটা থেকে এরপর আরো অনেকগুলো সমস্যা আসলে সমাজে তৈরি হয়। তো সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে কৃষিতেও যখন আমরা প্রচুর প্রণোদনা দেওয়ার চেষ্টা করছি, এর মানে হচ্ছে ওখানে যেন কর্মসংস্থান তৈরি হয়, একইভাবে এখানেও সেই চেষ্টা হবে। এখানে একটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, এখানে পুরো প্রসেসটা আছে, আপনারা কাইন্ডলি একটু দেখুন। আমি অনুরোধ করি এই প্রসেসটা নিয়ে যদি আপনারা একটু জনগণকে জানান ভালো হবে। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে করা হবে না। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা হবে সর্বোচ্চ 4 বছর। গ্রাহক ব্যাংক সম্পর্কের ভিত্তিতে 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 48টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। মোট ঋণের 25% নারী উদ্যোক্তাদের মাঝে এবং 20% এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হবে। তার মানে যিনি 10 লাখ টাকায় বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু ব্যবসা শুরু করার মতো ভালো অর্থ বলে আমরা মনে করি। তো প্রকৃত উদ্যোক্তারা এটার সুবাদ গ্রহণ করার মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আমি আবারও বলছি, এই প্রকল্পটা আমি এক্সপেক্ট করি আপনাদের দিক থেকে একটু বিস্তারিতভাবে জনগণের সামনে উপস্থাপিত হোক। দেশের সিটি কর্পোরেশন, এটা হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। দেশের সিটি কর্পোরেশনের তালিকায় এবার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে পর্যটন নগরী জেলা শহর কক্সবাজার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় 157 বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনা দিচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জলাশয়ে মাছ, পোনা মাছ স্থাপিত বিলনাসের রেণু পোনা মুক্ত করা হচ্ছে। গত 7 দিনে দেশের বিভিন্ন জলাশয়ে 4.39 মেট্রিক টন রুই জাতীয় মাছের পোনা ও স্থাপিত বিল নার্সারিতে 10.87 মেট্রিক টন রেণু পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়ন কন্টিনিউ করছে। 88টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং 100 কোর্টের অধীনে 121টি অভিযান পরিচালিত হয়েছে। সাপ্তাহিক অগ্রগতি গবাদি পশু, আমরা জানি যে বন্যার পর সংক্রামক রোগ বেড়েছে, সেটার জন্য তাদের টিকাদান কার্যক্রম কন্টিনিউ করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যে খামারিরা আছে তাদের জন্য 15টি উপজেলায় মোট 8,36,000 টাকা মূল্যের গোখাদ্য বিতরণ করা হয়েছে। তাদের আমরা জানি অল্প সময় হলেও বন্যায় কিছু কিছু এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের কার্যক্রম কন্টিনিউ করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য। দুর্যোগ মন্ত্রণালয় 26 অর্থ বছরে 1500 কিলোমিটার খাল পুনঃখননের তালিকা প্রণয়ন করা হয়েছে। আমাদের অনেকগুলো প্রকল্পের মতো কার্ডের সাথে বৃক্ষরোপণ আছে এবং খাল খননকে সরকার খুবই তার গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলে মনে করেন, সেটা কন্টিনিউ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট, যা 1 বছরেরও বেশি সময় বন্ধ ছিল। বিমান এবং পর্যটন মন্ত্রী আপনি যখন জানিয়েছেন না, এটা অবশ্যই লাভজনক হবে। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
তারা আপনারা জানেন বিভিন্ন এয়ারপোর্টগুলোতে ফ্রি ওয়াইফাই এর কর্মসূচি কন্টিনিউ করছেন, রেল স্টেশনগুলোতে করছেন, সেটা কন্টিনিউ করছে। এখন পর্যন্ত এখানে মানে যেগুলোতে হয়েছে, কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ মখদুম এয়ারপোর্ট, সৈয়দপুর এয়ারপোর্ট, ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এবং হাওড় বাওড়ের যে জায়গায় আসলে যথেষ্ট সেবা থাকে না, সেখানে এখন পর্যন্ত 1195টি হটস্পট চালু করা হয়েছে, এই যে অঞ্চলগুলো যাতে কানেক্টিভিটিতে থাকতে পারে। আপনারা জানেন কয়েকদিন আগে এই সপ্তাহের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নভ থিয়েটারে তাদের একটা ব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে আগত গবেষক, বিজ্ঞানী, অধ্যাপক, শিল্পোদ্যোগরা অনেকেই ছিলেন। আমরা নিশ্চয়ই জানি একটা সময় বলা মূল শক্তি আসলে সেমিকন্ডাক্টর, যার নিয়ন্ত্রণ এটার উপরে আছে। আমরা জানি একটা খুব ছোট দেশ তাইওয়ান, সারা পৃথিবীর উপরে তার অকল্পনীয় লেভারেজ আছে, কারণ পৃথিবীর কাটিং এজ এবং স্টেট অফ দ্য আর্ট যে সেমিকন্ডাক্টর গুলো আছে সেগুলো সেই দেশে তৈরি। 90% একটা কোম্পানি মোটামুটি বানায়, সাথে কানেক্টেড থাকতেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এতে উপস্থিত থাকার মাধ্যমে এটা বার্তা দিয়েছেন, বাংলাদেশ খুবই গুরুত্বের সাথে দেখছে। আচ্ছা, ঠিক আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়, এখানে অনেক কিছু আছে কিন্তু কেন যেন একটু মিস হয়েছে। আমরা গতকাল নতুন করে স্পোর্টস এর সমাপনী হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে সেটা দেখেছেন এবং তিনি সেটা পুরস্কার বিতরণ করেছেন। তো যে কথাটা বারবার তিনি বলার চেষ্টা করেছেন সেটা হলো ক্রীড়াকে শুধু, এটা বিনোদন, এটা স্বাস্থ্যের জন্য জরুরি, তরুণদের বিপথে যাওয়া থেকে রক্ষা করবে, অনেক কাজ আছে, কিন্তু যেটা তিনি বারবার বলার চেষ্টা করছেন সেটা ক্রীড়া হোক, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড হোক, সেগুলো হিসাবে নেওয়া যায়। আমাদের হয়তো এখন ক্রিকেটকে এই অর্থে দেখা যায় যে আমাদের সমাজ বা পরিবারগুলো মেনে নিচ্ছে যদি এটাকে ইনকাম জেনারেটিং কাজ হিসেবে, কিন্তু আরো অনেক আছে যেগুলোর মাধ্যমে এটা করা সম্ভব। সো মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বারবার বলছেন, আমাদের সাথে পার্সোনালি বলেন, তিনি পাবলিকলি গানটাও যেন একটা পেশা হয়ে ওঠে, সেটা ইম্পর্টেন্ট। খেয়াল করবেন, আমরা ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা বাজেটে একটা বরাদ্দ আছে। এটার মূল কনসেপ্ট হচ্ছে মনিটাইজিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আমরা এতদিন পর্যন্ত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যারা করতাম বেশিরভাগই শখে করেছি, আনন্দে করেছি, দ্যাটস ফাইন, কিন্তু একই সাথে এগুলো প্রত্যেকটা আর্থিক মূল্য আছে এবং সেগুলো অর্থনীতিতে গুরুত্ব রাখতে পারে, একই সাথে ব্যক্তি নিজে উপকৃত হতে পারে, সেই ব্যাপারটা মাথায় রাখা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা তাদের এই যে মোবাইল কোর্ট সেগুলো রেগুলারলি কন্টিনিউ করছেন। এখানে দেয়া পলিথিন, যেখানে অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে এবং যেখানে যেখানে পরিবেশ আইন লঙ্ঘন হয়েছে সেটার বিরুদ্ধে কাজ করছেন, বন্যপ্রাণী উদ্ধার করছেন, সেগুলো তারা কন্টিনিউ করছেন। পরিকল্পনা মন্ত্রণালয় 14,041 কোটি টাকার 8টি প্রকল্প একনেক সভায় অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি টাকা। আর মধ্যে হচ্ছে এর মধ্যে কতগুলো প্রজেক্ট আছে আপনার, এর মধ্যে বিভিন্ন রকম, যেমন সড়ক উন্নয়ন আছে, যেমন সেতু আছে, অনুসন্ধান কূপ আছে। আমি আগে একটু বলে এসেছিলাম যে সরকার এই সপ্তাহেরই একটা বৈঠকে 2টি অনুসন্ধান কূপ, বেগমগঞ্জ 6 এবং সুনেত্র 2, এগুলোর মধ্যে ইনক্লুডেড আছেন। স্বাস্থ্য রিলেটেড প্রকল্প আছে। তো সরকার তার উন্নয়ন কাজ, আপনারা জানেন এখানে উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদিত হয়, সেটা কন্টিনিউ করবে। অনেকগুলো দেশের উপর এটি ইম্পোজড হয়েছে। অল্প কিছু দেশ যারা সবচেয়ে কম, মানে 10% পেয়েছে 17টা দেশ, এর মধ্যে বাংলাদেশ একটা, বাকি দেশগুলোর উপরে 12.5% ট্যারিফ ইম্পোজড হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন এটা, বাংলাদেশ এখনো মানে এই 10% শুল্ক খুব এক্সট্রা না। যখন
ইম্পোজ ট্যারিফ হাইকোর্টে আমেরিকার সুপ্রিম কোর্টে নিষিদ্ধ হয়েছিল, তখন তারা 1974 এর একটা আইন থেকে ট্যারিফ আছেন, র্যাব আছেন, বর্ডার গার্ড আছেন, কোস্ট গার্ড আছেন, সবাই মিলে সেটা তারা কন্টিনিউ করছেন এবং সাকসেসফুল। আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা তুলনামূলকভাবে এখন অনেক ভালো আছে। একটা দেশ, বড় দেশ, এবং আমাদের গণঅভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীর যে অবস্থা হয়েছিল সেটা কাটিয়ে উঠে তারা এখন ভালো পারফর্ম করছেন এবং আমরা জনগণও যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি, কারণ নিরাপত্তা একটা অত্যন্ত জরুরি ব্যাপার। প্রতিরক্ষা মন্ত্রণালয় আমরা জানি আমরা একজন নতুন নৌবাহিনী প্রধান পেয়েছেন। 18তম নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এর বাইরে আমাদের সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনের গতি আনতে এভারেস্ট পরিদর্শন করেছেন মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা। তারা তাদের রেগুলার যেসব কাজ আছে সেগুলো কন্টিনিউ করছেন। আপাতত এইটুকু আপনাদের কাছে জনগণকে জানানোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হবে, নিশ্চয়ই আপনারা সেগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। আমি শেষ করছি, আমি প্রশ্ন নিতে শুরু করি। জি মাননীয় উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, এই ব্যাপারে কি সিদ্ধান্ত আছে এবং উনি যদি সেখানে অংশ নেন সেখানে অন্য রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকের সম্ভাবনা আছে? পরের প্রশ্নটা আসলে আগের প্রশ্নটার উপরে ডিপেন্ড করে। ব্রিক্স সম্মেলনে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমরা তো ব্রিক্সের সদস্য নই, আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমাদের সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। গেলে তারপর কারোর সাথে, ইনফ্যাক্ট গেলে তো অনেকের সাথে বৈঠক হওয়ার সুযোগ থাকে। সো এই সিদ্ধান্ত এখনো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সেই অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। এটা সময় লাগবে, সময় নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে তো সরকারের যে জেনারেল পাওয়ার কথা ওনারা পাননি, মানে আমি যে একটু বুঝি সেটা হলো দুটো দিক আছে। ওনারা ব্যক্তি, আমাদের আরো যেমন অনেক মানুষ শহীদ হয়েছেন সেরকম, একই সাথে তারা সাংবাদিকও। এখন শহীদের তালিকায় থাকলে তো ওই বেনিফিট তাদের পেয়ে যাওয়ার কথা, কিন্তু আবার একই সাথে এটাও সত্য যে এই মন্ত্রণালয়ের অধীনে সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করার স্কোপ আছে, এটা সত্যিই আছে এবং একটা ট্রাস্ট আছে আমাদের। আপনার এই কথাটা আমি গ্রহণ করলাম, আমি আজই এই ব্যাপারটা পৌঁছে দেব সেই শহীদ এবং আহত পরিবার, সেটাকে নিয়ে কাজ করবো। আমি আপনাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমরা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন ডকুমেন্টারি যখন তৈরি করতে যাচ্ছি, আমরা এখন সেগমেন্টেশনও করতে চাচ্ছি। যেমন এই সাংবাদিকদের রোল নিয়ে, তাদের পরিবার যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে আলাদা ডকুমেন্টারিও হবে, যাতে আমরা এই জিনিসগুলো ধরে রাখতে পারি। এটা জরুরি। একই সাথে ধরুন বিনোদনের মানুষরা যারা ছিলেন, এরকম ভাবে আমরা আসলে সেগমেন্ট করে কাজটা করার চেষ্টা করছি। এবং আমি আপনার সাথে এটা একমত যে যেহেতু এই মন্ত্রণালয়ের অধীনে কাজ করার স্কোপ আছে, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে একজন সাবেক আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বিএনপির নির্বাচনের পুনর্বিন্যাস কমিটিতে যুক্ত ছিলেন গত বছর। এরকম একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো কেন? এখানে আসলে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে বলে মনে করেন? মানে আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা দেখি না, সেটা কিন্তু রিভিলড হবে যদি পেছন থেকে বিএনপি কিছু করার চেষ্টা করে। দেয়ার আর আদার পার্টিজ। উনি তো কমিশনার নন, উনি তো কমিশনারও দেওয়া যেতে পারে, উনি তো নির্বাচন কমিশনার নন, আবার আমলা হিসেবে আনা হয়েছে। একটু খেয়াল করবেন, একটু খেয়াল, আচ্ছা একটু আর একটা জিনিস, আচ্ছা তার আগে একটু একটা জিনিস খেয়াল করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানের কিছু মানুষ সাংবিধানিক, আর বিরাট একটা অংশ হচ্ছে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, একটা অংশ হচ্ছে ওই কমিশন নিজে নিয়োগ করেন, আবার একটা অংশ আমাদের সচিবালয় থেকে যান। এমন যেমন ধরুন যিনি সচিব, তিনি কিন্তু আমাদের অন্য সচিবদের মতোই, তিনি ওখানে যান আবার অন্য সচিব হয়ে যেতে পারেন। আবার নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তা আছে, এনারা কেউ সাংবিধানিক নন। সাংবিধানিক শুধু আমাদের ওই কমিশনাররা, এর বাইরে কেউ নন।
সুতরাং যেতেই পারে। আমরা শেষ করি আজকে। থ্যাংক ইউ।